নমস্কার। ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ণব। আজকে আমাদের মধ্যে যথারীতি যিনি আপনাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য থাকেন, সেই বিশিষ্ট মানুষটি আবারও রয়েছেন, শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী। নমস্কার। নমস্কার। শান্তনুবাবু, আমরা তো বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করি। বিভিন্ন রাশির জাতক জাতিকা, তাদের সমস্যা, তার প্রতিকার, কি তাদের জন্য মঙ্গল, এই সমস্ত কিছু জানি। আজকে আমরা জানবো মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। প্রথমে মিথুন রাশির নেচার সম্পর্কে, তাদের প্রকৃতি সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। চঞ্চল, একটু দ্বিধাগ্রস্ত, কালপুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত, একটু শিশু সুলভ, সবসময় নতুন কিছু শিখবো, সবসময় নতুন কিছু করব, এরকম একটা মানসিকতা। খুব ভালো হিসেব নিকেশ করতে পারেন এবং সবচেয়ে ভালো মানুষের সঙ্গে মিশতে পারেন। এরাই মিথুন। বাহ! মিথুন রাশির সম্পর্কে আমরা সংক্ষেপে খুব সুন্দরভাবে জেনে নিলাম। এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের একদম শৈশব পর্যায়ে চলে যাব। শিশু শিক্ষা, মিথুন রাশির যারা শিশু, তাদের শিক্ষার বিষয় নিয়ে কি বলবেন? মিথুন রাশির মানুষরা শিখতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, তারা দ্রুত শিখতে পারে, এই বিষয়টা তাদের মধ্যে স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে ডুয়ালিটি। হুম। পড়াশোনা করতে গিয়ে এই ইতিহাস পড়ছি, আচ্ছা চলো একটু ভূগোল পড়ে নিই, হুম। আর ভূগোল পড়ছি, চলো একটু বাংলাটা তো পড়া হলো না, বাংলাটা পড়তে হবে, পরশুদিন থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এই যে পরিবর্তন করার মানসিকতা, স্থির হতে না পারা, এইটা হচ্ছে গিয়ে মিথুনের একটা সমস্যা। বায়ুতত্ত্বের রাশি, প্রচন্ড কল্পনাপ্রবণ, পড়তে পড়তে কখন সে হচ্ছে গিয়ে আয়রন ম্যান হয়ে গেল, এইটা মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা বুঝতে পারবেন না। আর এখন তো তার সঙ্গে হচ্ছে ভীষণ মোবাইল অ্যাডিকশন, কন্টিনিউয়াসলি মোবাইল দেখবো, মোবাইল দেখবো, মোবাইল দেখবো, একটু গেম খেলবো, একটু রিলস দেখবো, একটু এটা করবো, এই করতে গিয়ে মিথুন কিন্তু ডুবছেন। আর মিথুন রাশি, মিথুন লগ্নের যারা মানুষ, যারা বাচ্চা, বিশেষ করে শিশু, তাদের ক্ষেত্রে এই ক্রমাগত পরিবর্তনশীল মানসিকতা, এনভায়রনমেন্ট, এরা খুব বেশি প্রভাব বিস্তার করে। বলা হয় না যে গ্যাস যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে। তো এখানে মিথুনের পরিবার, পরিবেশ, এরা ভীষণভাবে মিথুনকে অস্থির করে। আর এর কারণে মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা ডিসিশন নিতে গিয়ে ভুল করেন। পড়াশোনার ক্ষেত্রে এটা বারবার দেখতে পাওয়া যায়, শিশুর ক্ষেত্রে এটা বারবার দেখতে পাওয়া যায়। তারা ঠিক বুঝে উঠতে পারে না, প্রকাশ করতে পারে না যে এই সাবজেক্টটা ভালো লাগছে বা এই সাবজেক্টটা ভালো লাগছে না। তারা ভাবেন ভালো কি লাগছে? না, নিশ্চয়ই ভালো লাগছে। তাহলে কি ভালো লাগছে? হ্যাঁ, তাহলে মনে হয় এ তো ভালোই লাগছে। অন্য কিছুতে গেলে কি ভালো হতো? না, না বাবা, ওটা যদি আরো খারাপ হয়? এই যে দ্বিধা মনের মধ্যে, এই দ্বিধার কারণে মিথুন সমস্যায় পড়েন। আর এগোতে গেলে, জিততে হলে এই দ্বিধা কাটিয়ে উঠতে হবে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, ডিসিশন মেকিং পাওয়ারটা এদের একটু কম। যেকোনো কাজ করতে এরা একটু দ্বিধাবোধ করে, একটু চিন্তা করে, একটু সংশয়ের মধ্যে পড়ে যায়। তো এই সমস্ত কিছু কাটাবার জন্য তাদের পড়াশোনার পরিবেশটা ঠিক কিরকম হওয়া উচিত? মিথুনের পড়াশোনার পরিবেশে দুটো চারটে গাছ থাকবে। কিছু যদি না থাকে, টেবিলে একটা ছোট গাছ থাকবে। হতে পারে সেটা প্লাস্টিকের গাছ, তাই রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে সামনে যেখানে বসে পড়ছে সেখানে একটা বনবিথি টাইপের ব্যবস্থা থাকবে, যেখানে অনেকগুলো গাছ থাকবে, ওপর থেকে সূর্যের আলো আসবে এবং সেখানে কোনো শিশুর ছবি সেটা থাকতে পারে, বা কোনো মানুষ পড়াশুনো করছে, বই নিয়ে খুব বেশি করে কনসেন্ট্রেট করবার চেষ্টা করছে, এটা থাকবে। মিথুনকে বিভিন্ন ডাইভার্টেড সাবজেক্টস এর মধ্যে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে, মিথুনের শিক্ষা কিন্তু প্রকৃতি থেকে বেশি আসবে। তাই এনভায়রনমেন্টটাকে এমন করতে হবে, সে সিনেমা দেখতে চাইছে, সিনেমাটাকে এমন করে দিতে হবে যাতে সেই সিনেমার সঙ্গে তার পড়াশোনা ব্যাপারটা কানেক্টেড থাকে। ফলে তাকে এমন একটা এনভায়রনমেন্ট দিতে হবে যে এনভায়রনমেন্টে বুধ বেশ অ্যাক্টিভ। আর মিথুন কিন্তু শুধু ওই পড়েই যাব, মুখস্থ করব, পড়েই যাব, মুখস্থ করবো, এটা পারবে না। তাকে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের মাধ্যমে শেখাতে হবে। তাকে বলা হলো রক্ত লাল, যে লালটা আবার কিরকম, লাল রংটা আমি বুঝতে পারছি না, আমাকে দেখাও। তখন কিন্তু দেখাতে হবে, দেখো এইটা হচ্ছে রক্ত, এরকম করে দেখাতে হবে। বা কোনো একটা পশু পড়ানো হচ্ছে, সেই পশুটার ছবি, মাটির কোনো একটা মূর্তি তৈরি হয়েছে, তাকে মূর্তিটা কিভাবে তৈরি হয় সেই জায়গায় নিয়ে গিয়ে দেখাতে হবে। এবং সে কিন্তু প্র্যাকটিক্যাল লার্নিং এইটা বেশি পছন্দ করে। তার ওই পুঁথিগত বিদ্যা সেটা সে নিতে পারে না। তার মাথায় একই সঙ্গে প্রচুর বিষয় চলে, তাই প্রত্যেকটা বিষয় সেটা সহজে তার মাথায় ঢোকে না, আর একবার ঢুকলে সেটা কিন্তু বেরোয় না। এটাই মিথুন। তারা কিন্তু এই বিষয়টাকে একদম মনের মধ্যে রেখে দেন। আর যতই পরিস্থিতি যেরকমই আসুক না কেন, সেই ছোট্ট বিষয়টুকু, ওটা কিন্তু তারা কখনোই ভুলবেন না। যেমন কিছু কিছু মানুষ আছেন অনেক বয়স পর্যন্ত
বীজগণিতের বড় বড় সূত্র মুখস্থ রেখে দিয়েছেন, তিনি মিথুন রাশির মানুষ হতে পারেন। আবার বিভিন্ন গাছপালা, প্রাণীর সাইন্টিফিক নাম, সেগুলো মুখস্থ করে একদম হুবহু মুখস্থ করে রেখে দিয়েছেন, সেগুলো তার মাথা থেকে আর নড়চড় হয়নি। এটা মিথুনের ক্ষেত্রে হতে পারে। তার মানে আমরা দুটো জিনিস ভীষণভাবে বুঝলাম। একটা হলো প্রকৃতির সান্নিধ্য ভীষণভাবে প্রয়োজন, আর তার সঙ্গে তারা একটু প্র্যাকটিক্যাল লার্নিং এ বিশ্বাসী, এই বিষয়টাও আমরা বুঝতে পারলাম। কিন্তু এই সমস্ত শিশুরা তারা তাদের স্মৃতিশক্তি বাড়াবে কি করে? স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য মিথুনকে বৃহস্পতি অথবা শুক্রকে এনার্জাইজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে শর্ট টার্ম মেমোরি, সেটা চন্দ্র এবং বুধ দেবে। রেগুলার সঠিক জল সেবন এটা করতে হবে। শরীরকে সুস্থ রাখা, মনন, নিজের মনকে আরেকটু মেডিটেশনের মাধ্যমে আরেকটু এনার্জাইজ করে তোলা, এই সাধারণ কাজগুলো করলেই মিথুন কিন্তু তার স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে পারবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, মিথুন কিন্তু চট করে মনে রাখতে পারেন না। বুধের দ্বারা প্রভাবিত হওয়ার জন্য মিথুনকে একটা পরিকল্পনা করতে হবে, যে এই পরিকল্পনায় আমি পরীক্ষার আগের দিন গিয়ে উপস্থিত হব, পড়াশুনো করব, এবং যেটুকু পড়বো, যেটুকু মনে থাকবে, সেটার রেসপেক্ট আমাকে লিখতেই হবে। একবার একটা মিথুন ছেলে আমার কাছে এসেছিল তার বাবার সাথে। তো সে কিছুতেই পাশ করতে পারছে না একটা স্পেসিফিক সাবজেক্টে। তো আমি তাকে বললাম, তুমি কাগজে করে লিখে রাখছো না কেন? না, যদি ধরা পড়ে যাই। না না, ধরা পড়ার জন্য নয়, বারও করবে না, কিন্তু তোমার পয়েন্টগুলো একটা কাগজের মধ্যে লেখা থাকবে আর তুমি সেটা পকেটে রেখে দেবে। করবো? তার বাবার চোখগুলো বড় বড় হয়ে গেছে, বলছে এই কি অ্যাস্ট্রোলজার, এই কি বুদ্ধি দিচ্ছে। হ্যাঁ, তুমি করো, কিন্তু ওটাকে হচ্ছে গিয়ে তুমি তোমার পকেটে রেখে দেবে, তুমি কোনোভাবেই বার করবে না। তো সেই ছেলেটি সেবার পরীক্ষা দিল, এবং এই যে সাপোর্ট সিস্টেম তার সঙ্গে ছিল, যদিও এটা অনৈতিক, তো সেই যে সাপোর্ট সিস্টেম তার সঙ্গে ছিল, সে বার করেনি, কিন্তু তার সঙ্গে যে ছিল এই যে কনফিডেন্স সে পেল, যে আমার কাছে ওটা আছে, ওটার উত্তরটা আমি জানি, এই যে কনফিডেন্স সে পেল, এটাতেই কিন্তু সে তার রেজাল্ট এবার পাসটা করলো, আর ওই সাবজেক্টে সে টপকাতে পারলো। যে প্রতিবন্ধকতা বারবার তাকে ফেস করতে হয়েছিল, সেখান থেকে সে অতিক্রম করতে পারলো অবশেষে। এই যে বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো শান্তনুবাবু ভাগ করে নেন, এর ফলে আমার মনে হয় দর্শকরা এবং আমরা সবাই বোধহয় আরো বেশি করে কানেক্ট করতে পারি। এর জন্য আমরা আবারও ফিরে আসবো আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। জয় মা আদিশক্তি।